বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছে পর্বতমালা দেখিতে গিয়াছে সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আমরা ঘুরতে সবাই ভালোবাসি, বিদেশে ঘুরতে আরো বেশি ভালোবাসি, কিন্তু আমাদের এই ছোট্ট সুন্দর দেশ, এর কতখানি ঘুরে আমরা দেখেছি আর এই দেশের কল্যাণে কি কাজ আমরা করেছি। এ দেশ তো আমাদেরই নয় কি? সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলা ভিশন ক্যাফের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রজ্ঞা লাবণী। আজ আমার অতিথি, যিনি দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে মানুষ গড়ার কারিগর হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন। আমাদের হৃদয়ের কালিমা, মস্তিষ্কের কলুষ, পরিবেশের আঁধিয়ার দূর করে তাকে আলোকময় করার ব্রতী নিয়েছেন। তিনি আমাদের সবার সুহৃদ, আমাদের সবার আপনজন। তিনি আব্দুল্লাহ আবু সাঈদ। প্রিয় দর্শক, আপনারাও কিন্তু সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আমাদের ফোন নম্বরগুলো লিখে নিন, 8653-175 থেকে 8 পর্যন্ত। আর প্রশ্ন করার সময় টেলিভিশনের আওয়াজটা একটু কমিয়ে রাখবেন, তা না হলে আমরা যে স্পষ্টভাবে আপনাদের কোনো কথা শুনতে পাবো না, আর কথা শুনতে না পেলে উত্তর দেব কেমন করে? আপনাদের সুচিন্তিত প্রশ্নের অপেক্ষায় রইলাম। সাঈদ ভাই, এত কাজের ভিড়ে অবসর কতটুক মেলে? অবসর নাই, কাজই অবসর। আমি আগে ভাবতাম যে বোধহয় মাঝে মাঝে রেস্ট নিতে হয় জীবনে, এটা আমার ছেলেবেলায় ভাবতাম, কিন্তু পরে আমি দেখেছি যে রেস্টের দরকার হয় না। এক কাজ থেকে আরেক কাজে যদি আমি যদি একটু চেঞ্জ করতে পারি, শিফট করতে পারি, তাহলেই সম্পূর্ণভাবে মনটা আবার নতুন জিনিসে, নতুন ভাবে, নতুন আনন্দে, নতুন স্বপ্নে আবার তাজা হয়ে যায়। তো কাজগুলো কি কি ভাগ করে নেন রুটিন করে? আমার এটি আমার সৌভাগ্য যে ধরা যাক একজন ব্যাংকে যিনি চাকরি করেন, তাকে সারাদিন ব্যাংক নিয়ে ভাবতে হয়। একই কাজ, একই কাজ, মনোটনি, বোরিং। কিন্তু আমার এটা কখনো হয়নি, কারণ আমার প্রায় ৭-৮টা-১০টা কাজ, এবং প্রতি ২ ঘন্টা ২.৫ ঘন্টা পরে পরে আমি কাজ চেঞ্জ করি, একদম নতুন। মানে এবং প্রতিদিন যে একই কাজ তা কিন্তু নয়। না 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 না, একদম স্বেচ্ছা। কারণ আমি কারো আদেশে এই জীবন যাপন করিনি, কারো নির্দেশে, কারো হুকুমে, কারো দ্বারা বাধ্য হয়ে জীবন করিনি। আমার যেখানে আনন্দ, যেখানে আমার স্বপ্ন, যেখানে আমার তৃপ্তি, আমি সেই কাজ করেছি, এবং এই করতে করতে যেন মরতে পারি, এইটাই এখন চাওয়া। শিক্ষকতা করতে তো নিশ্চয়ই সাংঘাতিক ভালো লেগেছে। হ্যাঁ, শিক্ষকতা করতে আমার খুবই ভালো লাগে, এখনো ভালো লাগে, লেগেছে। এবং আমিও ছাত্রদের খুব ভালোবাসতাম, ছাত্ররা আমাকে খুব ভালোবাসত। তো এটা একটা খুবই আনন্দময়। এবং আমি যেখানে পড়াতাম, ঢাকা কলেজ, তখন খুবই খ্যাতির শীর্ষে, এবং একেবারে সেরা ছাত্রেরা সেখানে, বুদ্ধিদীপ্ত, মেধাবী, চটপটে। মানে সেখান থেকে কিছু মাটিতে পড়ার উপায় নেই, ক্যাচ ধরে ফেলবে। তো এটা একটা চ্যালেঞ্জ, এবং এটা খুবই আনন্দ লাগতো আমার। আমি ভাবতে পারি না যে এর চাইতে বেশি আনন্দ আর কোনো কিছুতে লাগতে পারে। কখনো কি আগেই ভেবেছিলেন যে আপনি অধ্যাপনা করবেন, বা এরকম ভাবনা কি ছিল? একদম। আমার শৈশব থেকে আমার আব্বা খুব নামকরা অধ্যাপক ছিলেন, এবং ছাত্ররা তার সম্পর্কে যখন কথা বলতো তখন এত শ্রদ্ধা নিয়ে কথা বলতো যে আমার মনে হতো যে পৃথিবীতে যদি শ্রেষ্ঠ কিছু থাকে, এর উপরে আর কিছু নাই। পেশা হলো অধ্যাপনা। হ্যাঁ, এর উপরে আর কিছু নাই, কারণ এর চাইতে সম্মান বেশি। এবং তার পাশে একজন রাজনীতিবিদ, তাকে কিছু মানুষ ভালোবাসছে এবং অধিকাংশ মানুষ ঘৃণা করছে। তো আমার কাছে সবসময় মজা লেগেছে শিক্ষকতাকে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছেন? হ্যাঁ, ভালো।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ। স্যার আপনার মুখ থেকে অনেকবার শুনেছি একজন ভালো মানুষের সংজ্ঞা। আজকে আবারও অনুষ্ঠানের শুরুতেই হয়তো আমি প্রথম কোশ্চেন করছি। তো আমি আপনার কাছে আবারও জানতে চাই, একজন নিজের কাছে যদি আমি প্রশ্ন করতে চাই যে একজন ভালো মানুষের সবার প্রথম কোন গুণটা থাকা উচিত বলে আপনি মনে করেন? না, ভালো মানুষের সর্বপ্রথম কোন গুণ আমি এটা বলতে পারবো না, কারণ একজন ভালো মানুষ একটা গুণ দিয়ে হয় না। অনেক গুণ, অনেক সুন্দর সুন্দর জিনিস একখানে হলে, সবকিছু যখন কবিতা, প্রেম, চাঁদের আলো, সঙ্গীত সব একখানে হয়ে যায়, তখন একজন মানুষ ভালো মানুষ হয়। তো সুতরাং হঠাৎ বলে দিতে পারবো না যে ওই গুণটি হলেই যে মানুষ হলেই ভালো হবে, কারণ সেই গুণ থাকার পরও তার এমন দোষ থাকতে পারে যে সমস্ত ভালো শেষ হয়ে যেতে পারে। এটা তবে আমার মনে হয় যে একটা মানুষের সরল হওয়া খুব দরকার। সরল মানুষ, সহজ মানুষ, ভালোবাসা থাকা মানুষ, যে মানুষের মধ্যে ভালোবাসা আছে এবং ভালোবাসতে পারে যে মানুষ আর কি, ভালোবাসতে পারে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কি কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই বলুন। আপনি আমাদের বাংলা ভীষণে এসে আজকে আমাদের বাংলা ভীষণ মানে আলোকিত হয়ে গেছে স্যার। আপনার ছেলে মেয়ে কয়জন বা ছেলে মেয়েরা কি করতেছে, এমন আপনার ছেলে মেয়েরা এমন বাবা পেয়েছে, আমাদেরই খুব গর্ব। মানে আপনি খুব ভালো, আর আপনাকে এখন আমার ফ্যামিলির সব দেখতেছি, এমন আমাদের বাংলাদেশের একজন গর্ব মানুষ বাংলা ভীষণে সরাসরি কথা বলতেছেন, এটা আমি আশ্চর্য হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন স্যার। হ্যাঁ নিশ্চয়ই। তবে আমার আপনার মতো কোনো ছেলে নেই, কিন্তু প্রজ্ঞা লাবণীর মতো দুটো মেয়ে আছে। ওরা জানি না, ওরা আমাকে ভালোবাসে এইটুকু বুঝি। কিন্তু আপনার সাথে আপনার কাজে কতটুকু তাদের পান আপনি? কাজে আমি মনে করি কি প্রতিটা মানুষ আলাদা। আমার সঙ্গে যে আমার মেয়েদেরকে কাজে আসতেই হবে তা নয়, এমন কোনো কথা নেই। হ্যালো হ্যালো, আমি স্যারের সাথে কথা বলবো? হ্যাঁ অবশ্যই, বলে ফেলুন। স্যার আপনি একজন শিক্ষক, আমিও স্যার কিন্তু একজন শিক্ষক। আপনার শিক্ষকতা পেশায় আপনি এসে স্যার যেই খ্যাতি অর্জন করেছেন, আমার ভীষণ ঈর্ষা হচ্ছে। যা এরকম খ্যাতি অর্জন করার পিছনে কি আমাকে কোনো পরামর্শ দিবেন, কি করে আপনার মতো খ্যাতি সম্পন্ন একজন শিক্ষক হতে পারি? পরামর্শ দেওয়াটা আমি খুব বেশি লাভজনক মনে করি না, কারণ একটা জায়গায় আমি একটু লিখেছিও যে উপদেশ যে দেয় এবং যে শোনে দুজনের মধ্যেই কিছু গোলমাল নিশ্চয়ই আছে। না, কিন্তু তারপরেও শিক্ষকতায় জনপ্রিয়তা কিভাবে পাওয়া যায় বা ভালো শিক্ষকতায় জনপ্রিয়তাই কিন্তু একজন শিক্ষকের বড় কথা নয়। একজন শিক্ষককে দেখে যেন মনে হয় যে আমি তার মতো হতে চাই, এইটা হলো শিক্ষক। এবং আমার দর্শক কিন্তু তাই হতে চাচ্ছেন। হ্যাঁ, মানে কথা হচ্ছে যে সেখানে অনেক কিছু আছে একটা শিক্ষকতাতে। একজন শিক্ষককে একটু লেখাপড়ার সঙ্গে তো খুব গভীর যোগাযোগ থাকতে হয়, না হলে ছাত্রদের কাছে তিনি উপরে যাবেন কি করে, তাই না? ছাত্ররা তাকে, আমরা কাকে ভালোবাসি, মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে ছাত্রদেরকে যেন সন্তুষ্ট করতে পারে। সন্তুষ্ট ছাড়াও একটা মানুষ কাকে আমরা ভালোবাসি, যে আমাদেরকে পরাজিত করতে পারে, আচ্ছা তাই না? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন আছে স্যারের কাছে। বলে ফেলুন চটপট। আচ্ছা স্যার, আমরা ছাত্র, হ্যালো, আমরা একটা ক্লাস করতাম, বিলাসী গল্পটা শুনতাম। বিলাসী গল্পটা আমরা কোনোদিনও স্যারের কাছে শেষ করতে পারি নাই। আমরা যখন ক্লাস শেষ করে চলে আসলাম, পরবর্তী জীবনে স্যার কি বিলাসী গল্পটা শেষ করতে পেরেছিল কিনা, স্যারের কাছে আমার সেই পুরনো দিনের সে প্রশ্নটা। না, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, এটা তো রবীন্দ্রনাথ সে কবে লিখে দিয়ে গেছেন। কোন জিনিস শেষ হয় না পৃথিবীতে, কারণ পৃথিবী অন্তহীন রহস্যে ভরা। তো আমিও শেষ করতে চাইনি। আর তাছাড়া আরেকটা কারণে আমি শেষ করতাম না, কারণ আমি জানতাম যে আমি যতই শেষ করি, যত কিছুই পড়াই, ছাত্ররা শেষ পর্যন্ত নোট মুখস্থই লিখবে। সুতরাং এই শেষ করার পিছনে এত শ্রম না দিয়ে এসো আমরা উদযাপন করি, এসো আমরা স্বপ্ন দেখি, এসো আমরা খুশি হই, এসো আমরা আনন্দ করি, জীবনটাকে উজ্জ্বল করে তুলি। আমি মনে করি এইটাই শিক্ষকতা। আমি ছাত্রের জীবনের মধ্যে আনন্দ হয়ে মানে ছড়িয়ে পড়তে চাই। এইটুকু যদি পারলাম তাহলেই শিক্ষকতা হলো।
তো আমি সেটুকুই করার চেষ্টা করেছি, বিলাসী শেষ করার জন্য আমি পড়াইনি। আমরা আপনাকে নিয়ে একটা মন্তব্য শুনবো। আমি প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদের একজন একনিষ্ঠ ভক্ত। আমি উনাকে আমাদের বর্তমান যুগে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মধ্যে একজন মনে করি। দেশকে অনেকেই ভালোবাসেন, দেশকে সেবা করতে চান, কিন্তু প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ যে ধারাতে উনি সমাজের উন্নয়নের চেষ্টা করছেন, এটা সত্যি সত্যি অনন্য। উনি এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে ছাত্রছাত্রীদের মানসিকতার পরিবর্তনের যে আন্দোলন করছেন, যেটাকে উনি বলেন আলোকিত মানুষ সৃষ্টির আন্দোলন, আমি মনে করি এটা এত একটি গভীরের একটা ব্যাপার, এবং একটি সমাজকে, সমাজের বিশেষ করে নবীন ছেলে মেয়েদেরকে তাদের মানসিকতা পরিবর্তনের যে আন্দোলন, এটা সত্যি সত্যি একটি অনন্য একটি ঘটনা। উনি একাধারে সাহিত্যিক, উনি কবি, কিন্তু আমি ওনাকে এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাজের সমাজ পরিবর্তনের আন্দোলনকারী হিসাবেই আমি ওনাকে সবচেয়ে বেশি সম্মান করি। আমার কাছে মনে হয় যে ওনার যে চিন্তার ব্যাপকতা, ওনার জ্ঞানের ব্যাপকতা, এবং সর্বোপরি মানুষের প্রতি ওনার যে অকৃত্রিম ভালোবাসা, এবং এটা উনি প্রকাশ করেন একটা হিউমারের মাধ্যমে। এই শক্তিটা ওনাকে সবার কাছে প্রিয় করে তোলে, সবার কাছে গ্রহণযোগ্য করে তোলে, এবং ওনার বক্তব্য খুব সহজভাবেই উনি আমাদেরকে বুঝিয়ে ওনার চিন্তার দিকে আমাদেরকে নিতে পারেন। আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি, ওনার দীর্ঘায়ু কামনা করি, এবং আমি মনে প্রাণে আশা করব যে এই দেশে ওনাকে আমরা আরো বেশি সম্মানিত করব, কেননা ওনাকে সম্মান করার মাধ্যমে আমার মনে হয় আমরা জাতিগতভাবে আরেকটু উৎকৃষ্ট হতে পারবো। ধন্যবাদ মাহফুজ জানাম। তোমাকে যে আমি পর্দায় এভাবে দেখব এই মুহূর্তে হঠাৎ এটা আমি আর ভাবিনি। তো হলাম, খুব ভাল লাগলো, কিন্তু একটু কানটা লাল হয়ে উঠছে, এত প্রশংসা। এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই শুরুটা, বীজটা কিভাবে বপন হলো? বিশ্ব সাহিত্য কেন্দ্রের বীজ এটা অনেক আগে, মানে 60-এর দশকে যখন আমরা সাহিত্য আন্দোলন করতাম, তখন একসময় মনে হয়েছিল যে আমরা 60-এর একটা তরুণ প্রজন্ম উঠে এসেছিলাম সাহিত্যের ক্ষেত্রে। তরুণ লেখক, তরুণ কবি, তারা খুবই প্রতিভাবান ছিলেন, অনেকেই আজকে পর্যন্ত তারা এদেশের সেরা লেখক। আমরা একসঙ্গে দলে দলে ঘুরতাম। কিন্তু আমার মনে হতো যে 30-এর যে সাহিত্য আন্দোলন কলকাতায়, তারা যে সাফল্যে গিয়েছিল, আমরা হয়তো সেই সাফল্যে যেতে পারিনি। কাজে সেজন্য কিছু করা দরকার। না, সেটার কারণ হচ্ছে যে তারা বিশ্ব সাহিত্যের পটভূমি থেকে জেগে উঠেছিলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলুন। আমি দক্ষিণ কোরিয়া থেকে বলছিলাম আপা। হ্যাঁ বলুন। স্যারের কাছে প্রশ্ন হলো যে আমরা দেশকে ভালোবাসি, অনেক দিন পর্যন্ত প্রবাসে আছি আমরা, তো মনের ভিতরে যে কতটুকু ভালোবাসা আছে আমাদের দেশ সম্পর্কে, কিন্তু যখন দেখি আমাদের দেশে বিভিন্ন অর্থনৈতিক অবস্থা এবং বিভিন্ন ভাবে জর্জরিত হচ্ছে মানুষের জীবন নিয়ে চলাফেরার জন্য, এভাবে আরেকটু ভালোভাবে কিভাবে চলা যায় এবং দেশকে আরো কিভাবে ভালোবাসা যায়, সেইটুকু একটু জানতে চাচ্ছিলাম। আপনাকে খুবই, আপনার কথা শুনে ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা দেশের বাইরে আছেন তারা আমাদের চাইতে দেশকে বেশি ভালোবাসেন বলে আমি মনে করি, কারণ আমরা দেশের মধ্যে যারা আছি আমাদের সঙ্গে দেশের সম্পর্ক একটু দাম্পত্য সম্পর্কের মতো আর কি, সবসময় একসঙ্গে থাকতে থাকতে যেরকম একটু একঘেয়ে হয়ে ওঠে সেরকম, কিন্তু আপনাদের সঙ্গে দেশের সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো, খুবই প্রাণবন্ত, খুবই তাজা এবং বিষণ্ণতায় বিধুর সেটা। এবং আপনাদের এই যে উৎকণ্ঠা যে দেশের কি হবে, এটা সত্যি একটা মানে অত্যন্ত সৎ সরল উৎকণ্ঠা। এবং আমি মনে করি যে দেশ চেষ্টা করছে, আমাদের অনেক দুঃখ আছে, অনেক অসুবিধা আছে, তার মধ্যে থেকে দেশ এগিয়ে যাচ্ছে, সমস্ত কিছু অতিক্রম করেও দেশ এগিয়ে যাচ্ছে, এবং সামনে যখন আরেকটু ভালো পরিবেশ আসবে আমি মনে করি যে দেশ আরো অনেক বেশি এগিয়ে যাবে। হ্যালো, হ্যালো, জি শুভ সন্ধ্যা।
হ্যাঁ আপনাকে এবং স্যারকেও। হ্যাঁ জি বলুন। আর আমি পেনসিলভেনিয়া থেকে বলছিলাম। আমি আসলে স্যারকে জানতে চাচ্ছিলাম যে আমরা আমাদের এখানে একটা বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা শাখা করতে চাচ্ছি, তো আমাদের মানে প্রসেসিংটা কি হবে আর কি, এটা জানতে চাচ্ছি। এটা ঝট করে আমি ঠিক এখন বলতে পারবো না, কারণ দেশের বাইরে শাখা আমরা খোলার আগে মানে দেশের ভেতরে এটাকে আরো মজবুত করতে চাচ্ছি। আমরা কিছু শাখা দেশের বাইরে খুলেছিলাম এবং সেগুলো অনেক ভালো কাজও করছে। তবে আমার মনে হয় যে আমাদের পায়ের নিচে মাটিটা আগে শক্ত হলে বাইরেরটার ব্যাপারে আমরা আরো অনেক বেশি সক্রিয় হতে পারবো এবং সেখানে আমাদের সাকসেস এবং আমাদের সাফল্য আরো অনেক বেশি হতে পারবে। আকাশ সংস্কৃতি কি মনে হয়? আকাশ সংস্কৃতি খুব ভালো। আকাশ তো কোনো খারাপ জিনিস নয়, সীমাহীন। একাধারে তুমি আকাশ, তুমি নীল। আকাশ তো খুব ভালো জিনিস। আকাশ দিয়ে যা আসে সেটাই ভালো। নীল আসে, মেঘ আসে, বৃষ্টি আসে, বাতাস আসে, কোনটা রংধনু আসে, নানা রং নিয়ে আসে, সবই ভালো। আকাশকে আমি খুব ভালোবাসি এবং আকাশ সংস্কৃতিকেও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু স্যারের সাথে কথা বলতে যাচ্ছিলাম। বলে ফেলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার হাসি হাসি মুখটা আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আমি আরো হাসার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার এই হাসি মুখটা দেখলে অনেক সময় খারাপ মনটাও ভালো হয়ে যায়। স্যার আপনার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। আপনিও ভালোবাসেন, আপনিও হাসেন। ভালোবাসলে হাসি আসে, কিন্তু রাগ করলে হাসি আসে না। বিরক্ত হলে, তিক্ত হলে, ক্ষোভ থাকলে তখনও দাঁত বের হয়। তবে সেটাকে হাসির দাঁত না বলে ওটা মুখ বেদান বলা যায়। আচ্ছা, এতগুলো চ্যানেল যে আমাদের দেশে, কিরকম দেখেন, কতটুকু দেখেন চ্যানেলের অবস্থা? আমি চ্যানেল যখন অনেকগুলো হলো তখন আমি কিন্তু প্রথমে একটু হতাশ হয়েছিলাম। ভেবেছিলাম যে আমাদের এত ট্যালেন্ট কোথায় দেশের মধ্যে যারা এই চ্যানেলগুলো চালাবে। কিন্তু পরে কিন্তু আমি খুব আশাবাদী হয়েছি, কারণ এত চ্যানেল হয়েছে কিন্তু প্রোগ্রামের মান কিন্তু ওই আগের বিটিভির যে প্রোগ্রামের মান ছিল তার থেকে খুব একটা কমে নাই। বিটিভিতে তখন সারা জাতির সামনে আমরা যেতাম, সারা জাতি আমাদের দিকে তাকিয়ে থাকতো এবং যে প্রোগ্রাম সাকসেসফুল হতো সেটা সাংঘাতিকভাবে সাকসেসফুল হতো। এখন সেটা হয়তো ওইভাবে হচ্ছে না, কারণ আমাদের হাতে একটা জাদুর আছে, কি রিমোট কন্ট্রোল। জাদু দিয়ে আমরা একখান থেকে আরেকখানে ছুটাছুটি করছি। কিন্তু তবুও এখন কোনো প্রোগ্রাম যদি ভালো হয় আমার মনে হয় যে সেটা দেখতেই থাকে মানুষ। তো এত ট্যালেন্ট দেখা যাবে, এত নতুন মানুষ আসবে, এত নাটক আসবে, এত উপস্থাপক আসবে, এত আবৃত্তি আসবে, গান আসবে, এটা কিন্তু আমি আগে ভাবি নাই। এবং এখনো কোনো চ্যানেল যে খারাপ লাগছে কখনো আমার কাছে কখনোই মনে হয় না, দেখলেই মনে হয় ভালো। তো খারাপটা কি? এবং রুচির জায়গাতে আমাদের বাংলা চ্যানেল আজ পর্যন্ত কম্প্রোমাইজ করে নাই। বিদেশি চ্যানেল রুচির ব্যাপারে অনেক খারাপ জিনিস তারা পরিবেশন করে, দেয়, কিন্তু বাঙালিরা যে চিন্তা করে, বড় জিনিসকে ভালোবাসে, তার একটা প্রমাণ যে বাংলা চ্যানেল আজ পর্যন্ত রুচিহীনতা বা স্থূলতা বা অশ্লীলতা, মানে আমাদের সংস্কৃতির কতটুকু ধারক মোটামুটি ভাবে ধারণ করছে। যে ধারণ করছে না তারও একটা যুক্তি আছে, কথা আছে, চিন্তা আছে। এবং আমি দেখেছি যে এই জাতির মধ্যে একটা চিন্তাশীলতা আছে। এই জাতির সামনে হালকা জিনিস, চটুল জিনিস, অর্থহীন, কিন্তু অনেক অনুকরণীয় জিনিস যে আমাদের এখানে প্রচারিত হচ্ছে। অনুকরণীয় মানে অনুকরণ করা জিনিস এখন সারা পৃথিবী কাছাকাছি আসছে। আমরা তো কিছু অনুকরণ করবই, আর সব নিজে দেব এটা তো হয় না। আমাদের আরো অনেক কথা আছে, আমার দর্শক শ্রোতার আরো অনেক প্রশ্ন আছে, আমরা জানি। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আজকের বাংলা ভিশন ক্যাফের আজকের অতিথিকে নিয়ে। বিরতির পর আবার আমরা অনুষ্ঠানে ফিরে এলাম আমাদের আজকের অতিথিকে নিয়ে। আমরা কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা হলো এই যে বিভিন্ন আকাশ
সংস্কৃতি বা প্রোগ্রাম যে সবই ভালো লাগার? না, প্রোগ্রাম যে সব ভালো লাগে তা না। বহু রুচিহীন চ্যানেলও আমাদের এখানে আসছে, বহু রুচিহীনতা আসছে, এবং একেবারে বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি স্থূল রুচি, নিম্নমান, সেগুলো আসছে। কিন্তু আবার অনেক ভালো ভালো জিনিসও আসছে। এখন কথা হলো যে আমি কোনটা নেব, কারণ পৃথিবীর দরজা তো আমি বন্ধ করতে পারবো না, এবং মানুষকে আমি এত দুর্বলও ভাবি না যে এই খারাপ কিছু এলো আর সে খারাপ হয়ে গেল। মানুষ এত দুর্বল নয়, মানুষ খুব শক্তিশালী। তো সুতরাং সে আস্তে আস্তে একসময় পিক আপ করে নেয় যে কোনটা তার জন্য ভালো, কোনটা জীবনের জন্য ভালো, কোনটা সত্যিকারের ভালো, সেটা সে বুঝতে পারে। সেই জন্য আমার ধারণা যে ভালো খারাপ সবকিছুর দরজা খোলা থাকা উচিত, এবং মানুষের নিজের যে চিন্তা শক্তি, বিচার শক্তি, তার উপর আমাদের নির্ভর করা উচিত। তাহলে ঠকার কারণ কম থাকবে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রজ্ঞাপা, আমি রাজন মানসিং থেকে। হ্যাঁ রাজন, বলুন। স্যারের কাছে প্রশ্ন করার দুঃসাহস আমার নেই, বা কারোই আমার মনে হয় সাহস করলেই হবে। সাহস নিয়ে আমার মনে হয় স্যারের কাছে গিয়ে প্রশ্ন করতে পারে না। হ্যাঁ, সাহস করে ফেলুন। কেমন আছেন? ভালো আছে। স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন, আচ্ছা স্যার, আপনি যখন কৈশোরে ছিলেন তখন আপনার কি মানে কে আপনাকে উৎসাহিত করতো, এবং সেই উৎসাহের জন্যই আপনি এতগুলো মানুষকে, বাংলাদেশের সব মানুষকে এত উৎসাহ দেন, এত স্বপ্ন দেখেন? আর একজন আলোকিত মানুষ যদি এটাই শেষ করি, আপনি কি মনে করেন যে একজন আলোকিত মানুষই সবচেয়ে বেশি দরকার একটা সমাজে, নাকি সমাজই সমাজকে আলোকিত হবে প্রথমে? আর স্যারের কাছে প্রশ্ন করতে আমি আসলে গলা শুকিয়ে যাচ্ছি, কারণ স্যারের কাছে প্রশ্ন করার আমার সামনে। হ্যাঁ, কিন্তু চটপট করতে হবে। না, শেষ হয়ে যাক। আমার মনে হয় যে এর মধ্যে প্রশ্ন করা হয়ে গেছে, এবং সেগুলোর আমি উত্তর দিয়ে দিই। হয়েছে? আচ্ছা, হ্যালো। কি ছেলেবেলায় কি প্রভাব ছিল? হ্যাঁ, ছেলেবেলায় অনেক প্রভাব ছিল। আমার আব্বার প্রভাব ছিল, আমার পরিবারের প্রভাব ছিল, সেই সময়ের যুগের মধ্যে যে আদর্শবাদ ছিল, স্বপ্ন ছিল, সংস্কৃতি ছিল, রুচি ছিল, সেগুলোর প্রভাব ছিল, এবং আমার শিক্ষকদের প্রভাব ছিল সবচেয়ে বেশি। এবং এত ভালো ভালো শিক্ষকদের কাছে আমি পড়েছি, এত তাদের মধ্যে আদর্শ, এত প্রেরণা, এত অবৈষয়িক, স্বপ্নে ভরা এক একজন মানুষ, প্রতিভায় ভরা এক একজন মানুষ। সত্যি আমি খুবই আমি নিজেকে মনে করি, ভাগ্যবান মনে করি যে এরকম শিক্ষকদের কাছে আমি পড়তে পেরেছিলাম, এবং আমার মনে হয় আমার ভেতরে যা কিছু, সেটা তাদেরই একটা বড় কন্ট্রিবিউশন। এইটা একটা। আর আলোকিত মানুষ হতে গেলে অনেক গুণ লাগবে রে ভাই, একটু আগে বলেছি, অনেক কিছু লাগবে। আলোকিত মানুষকেও পুরোপুরি হবে না। কেমন? আমরা আলোর দিকে এগোতে পারবো। 5 থেকে 10 হওয়া অনেক ভালো, 10 থেকে 50 হওয়া ভালো, 50 থেকে 80 হওয়া ভালো। কিন্তু এই যে আলোকিত মানুষ চাই, এই স্লোগানটার পেছনে চাই মানেই হচ্ছে নাই। হ্যাঁ, নাই, এবং কোনোদিন হবে না। কিন্তু আমরা যত কাছাকাছি যেতে পারবো ততই আমরা আলোকিত। আলোকিত কেউ হয় না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। আসসালামু আলাইকুম, আমি সৌদি আরব দাম্মাম থেকে বলছি। জি, বলুন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। হ্যাঁ, আমি রায়ের বাজার নিবাসী, ধানমন্ডি রায়ের বাজার নিবাসী। তো স্যারকে আমার সালাম রইল। 1 নম্বর, আপনাকেও আমার সালাম। জি। আমার কথা হলো যে আমি স্যারের দীর্ঘায়ু কামনা করি, কারণ উনি সমাজের এই উপকার করছেন। শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করেন, এটাই আমার কাম্য আজকে প্রথমত। আর দ্বিতীয়ত, স্যারের মোবাইল নাম্বারটা যদি আমি পাই, তাহলে আমি স্যারের সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো সমাজ উন্নয়ন প্রকল্পের জন্যই। আমার মোবাইল নাম্বার একটা আছে, কিন্তু আমি সেটা ব্যবহার করি না। কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্রে কেউ যদি যোগাযোগ করতে চায়? বিশ্ব সাহিত্য কেন্দ্রের নাম্বার আছে। ঠিকানা? এমনি ঠিকানা? 9660812। 9660812। এটাতে আমি বিকেলের দিকে সাধারণত থাকি। আর মোবাইল ফোন ব্যবহার করতে সাহস পাই না, হারিয়ে যায়। আর অনেক বেশি ফোন আসে, এটাও আমি। এই মোবাইল সংস্কৃতির ব্যাপারে আপনার কি অভিমত? না, মোবাইল তো কোনো খারাপ জিনিস না, আমরা মোবাইল লাইব্রেরি করেছি। তাহলে কেন ব্যবহার করছেন না? না, ওটা হচ্ছে হাতে রাখা। আমি একটু ভুলো মন আমার।
অধ্যাপনা করেছি তো ভুল। কিন্তু মনে হয় না যে অনেক মানে ইন্টারাপশন হয় বা অনেক? হ্যাঁ, সেটা হয়, কিন্তু তাহলে তো সারাক্ষণ কথাই বলতে হবে, আমি তো আর কাজ করতে পারবো না। আমার কাজে ইন্টারেস্ট। সেটাই আমি বলছি যে মোবাইলটা আমাদের অনেক কাজের মানে একটা বাধা সৃষ্টি করে। বাধা সৃষ্টি করে, আবার এটার একটা বিরাট ভালো দিক আছে যে কোনো মানুষকে হারাতে দেয় না। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের পাশে বসে আছে, কেউ চাইলেও হারাতে পারবে না। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কুয়েত থেকে বলছি, মোস্তাফিজুর রহমান। জি বলুন। স্যারের সাথে কথা বলতে পারি? অবশ্যই। হ্যালো স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চমৎকার চমৎকার, আপনার সুন্দর হাসি, চমৎকার। আপনাকে দেখে খুবই ভালো লাগলো এবং বাংলা ভিশনকে অত্যন্ত ধন্যবাদ। স্যার, আমি আপনার সাথে কয়েক কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। প্রশ্ন? এখন কি কোনো প্রশ্ন আছে? নাহলে প্রজ্ঞালাবনে চটে যাবে। এখন কি কোনো প্রশ্ন আছে আমার অতিথির জন্য? হ্যালো, এখন কি কোনো প্রশ্ন আছে আমার অতিথির জন্য? আচ্ছা, টিভির উপস্থাপনা আপনি যখন শুরু করলেন তখনকার টিভির উপস্থাপনা সেই আপনার সময় শুরুটা কখন? এটা 60-এর দশকে টেলিভিশন এসছে এখানে 1964 সালের বোধহয় 25 বা 25 ডিসেম্বর, ওই তার এক মাসের মধ্যে আমি প্রথম আমার টিভি উপস্থাপনা কবি জসিমউদ্দিনকে ইন্টারভিউ। সেটাই ছিল প্রথম অনুষ্ঠান। তখন অল্প বয়স, কাঁপতে কাঁপতে ইন্টারভিউ নিয়েছি। সাইদের ফোনটা ধরে। হ্যালো হ্যালো, জি বলুন। আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আকা বাবুল। জি বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনি প্রশ্ন করুন। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে সাহিত্যের কি অবদান রাখতে পারে? সাহিত্য কি ধরনের অবদান রাখতে পারে? কিসে বাংলা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থায় সাহিত্য সাহিত্য আর রাজনীতি কিন্তু দুটো একটু আলাদা ধরনের। অর্থনৈতিক অবস্থার, হ্যাঁ অর্থনৈতিক, এই দুটো একটু আলাদা ধরনের জিনিস। সাহিত্য একটা মনোজগতের বিষয় এবং গভীর অন্তর জগতের মধ্যে যুক্ত, এবং সাহিত্য একটা দীর্ঘ মেয়াদে কাজ করে। আর রাজনীতি একটা গরম তপ্ত জিনিস, একেবারে গরম তাওয়ার উপরে রুটি যেরকম সেরকম রাজনীতি হচ্ছে অনেকটা সেরকম জিনিস। ঠিক সরাসরি যে ওইভাবে একেবারে হাতে নাতে সাহিত্য কাজ করতে পারে রাজনীতির জন্য, এটা খুবই কম দেখা যায়, এবং লেখকরা এই ব্যাপারে খুব একটা আগ্রহীও অনেক সময়ই হন না, কেউ কেউ হয়তো হন। তো অর্থনৈতিক উন্নতি না, মানুষের নৈতিক উন্নতিতে বরং সাহিত্য খুবই সুদূরভাবে কিন্তু বিচূর্ণিত অবস্থায় কাজ করে, এবং মানুষের এনরিচমেন্ট, মানুষের আলোকায়ন, চিত্তের আলোকায়ন, উৎকর্ষ, মানুষকে মানুষ হিসেবে আরো সম্পন্ন করা, সমৃদ্ধ করা, এই জায়গাগুলোতে সাহিত্য কাজ করতে পারে, এবং তাতে শেষ পর্যন্ত ওই সমৃদ্ধি সারা জাতির সমৃদ্ধিতে পরিণত হয়। অর্থাৎ ভূমিকা রাখতে পারছে। হ্যাঁ, বড় ভূমিকা রাখে, কিন্তু একটু সুদূর মেয়াদে ভূমিকা রাখে, সরাসরি নগদ ওর ছুরি তোর বিয়ে এরকম ভাবে পারে না। পাঁচশালা পরিকল্পনার মতন ব্যাপার আর কি। আচ্ছা, উপস্থাপনা পরবর্তীতে আপনি যেটা করলেন সেটা হলো সপ্তপর্ণা। হ্যাঁ, উপস্থাপনা করতে লাগলাম, তারপরে কুইজ প্রোগ্রাম করতাম, বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করতাম, করতে করতে এক সময় কুইজ প্রোগ্রামের আরো গভীরে গেলাম। তারপরে কুইজ প্রোগ্রামেরই সবচেয়ে পপুলার যেটা হয়েছিল সেই সময় জনপ্রিয়, তোমারও যখন মনে আছে তখন বুঝতে হবে যে তুমি তো তখন নিশ্চয়ই খুব ছোট। অত ছোট নই গো। তো যা হোক, তো তখন ওটা কুইজ প্রোগ্রামই ছিল, কিন্তু এক বছর আমি 150 রকম কুইজ করেছিলাম, এবং যেসব বিষয় যে কুইজে হতে পারে এটা তখন পর্যন্ত ঠিক পরিচিত ব্যাপার ছিল না। তো এইভাবে করলাম। তারপরে 1973 সাল থেকে 82 সাল পর্যন্ত একেবারে 10 বছর পাগলের মতো, একেবারে মাতালের মতো, দিশাহারার মতো অনুষ্ঠান করেছি, এবং ওই রামপুরাতে যে বাংলাদেশ টেলিভিশনের বিশাল ভবন, সেই ভবনে আমি প্রেতাত্মার মতো একা একা হেঁটে বেড়াতাম। সারা দিন রাত পাগলের মতো অনুষ্ঠানই একমাত্র, অনুষ্ঠানই সব। এবং তখন মনে হতো, এটা আমি কোনো একটা অনুষ্ঠানে বলেছিলাম, যে
অনুষ্ঠান করতে করতে যদি ফ্লোরের উপরে মরে পড়ে থাকি, তাহলে এটাই হবে আমার সবচেয়ে গৌরবজনক মৃত্যু, এরকম মনে হতো। তারপরে 10 বছর পরে সেই ঘোর কেটে যায়, আমি অন্য জগতে চলে আসি। এখনকার যে কাজগুলো, তার যে কমিটমেন্টটা কিরকম? কমিটমেন্ট সবসময়ই ছিল। আমি যখন শিক্ষকতা করেছি তখন একেবারে আমি সেজদা দিয়ে শিক্ষকতা করেছি। আমি কোনো জিনিস হালকাভাবে করি না, করতে পারি না। আমি মনে হয় যে যদি করলামই, গাছে যদি উঠতেই শুরু করলাম, কেন মগ ডালে নয়? কেমন যদি পড়লামই, তাহলে কেন ফার্স্ট হব না? কেমন যদি দিলামই, তাহলে তখন কেন দিইনি আমার সকল শূন্য করে? কেন শূন্য করে দেব না? কেন কৃপণের মতো কিছুটা রেখে দেব? আমি যখন যেটা করেছি আমার জীবনের সমস্ত ভালোবাসা দিয়ে, আনন্দ দিয়ে করার চেষ্টা করেছি। না হলে ওটা আধা হয়ে যায়, এবং ওটা থেকে মানুষ সত্যি মানে কোনো আধাআধির ব্যাপারে আধার মধ্যে আমি নাই, আমি একেশ্বরবাদী। আমরা আরেকটা মন্তব্য শুনবো আপনাকে নিয়ে। আব্দুল্লাহ আবু সাইদের মতো একজন অসাধারণ মানুষ সম্পর্কে সংক্ষেপে বলা খুবই মুশকিল। একটা সুন্দরভাবে কাটা ডায়মন্ডের যেমন অসংখ্য তল থাকে, ডাইমেনশন থাকে, উনি একজন সেই রকম অসংখ্য ডাইমেনশনওয়ালা মানুষ। আজকে সমাজে দেখতে পাই যে মানুষের শুধু লোভ আর লোভ, একজন আরেকজনের মাথা চিবিয়ে খেতে চায়। এইরকম পরিবেশে একজন মানুষ কি করে স্বেচ্ছায় নিজের পুরোটাকে বিলিয়ে দিতে পারেন, আমার কাছে খুব অবিশ্বাস্য, একটা অসাধারণ ব্যাপার মনে হয়। আমরা সবাই জানি তিনি কথার রাজা, এবং এটা শুধু যে মুখ দিয়ে বলেন তা না, তার সমস্ত নাক, মুখ, চোখ, শরীর দিয়ে এই কথা তিনি বলেন। কথা বলার সময় একটা ছবির সৃষ্টি হয়। আমার টিভি গুরু তিনি, কিন্তু অনেকে হয়তো জানেন না যে আমার মঞ্চের প্রধান পরামর্শক তিনি। আমার 77 সালে সব জিনিসপত্র যখন পুড়ে গেল, তারপরে আবার যখন মঞ্চ আমি তৈরি করি, তখন দিনের পর দিন আমরা দুজনে বসে কি করে ম্যাজিক শো স্টার্ট হবে, কোন ম্যাজিকের পরে কোনটা যাবে, ক্লাইম্যাক্সে সবশেষে কি যাবে, এবং ম্যাজিকের কিছু কিছু গল্পও কিন্তু তিনি তৈরি করে দিয়েছেন, বা দুজনে একসঙ্গে মিলে আমরা করেছি। এবং ঢাকাতে যখনই আমরা শো করেছি, তখন তিনি দর্শকের মধ্যে নোটপ্যাড নিয়ে বসে যেতেন। একদিন সকালবেলা ওনার বাড়িতে গিয়ে দেখি যে উনি দাড়ি শেভ করছে শুধু পানি ঘষে। তো আমি জিজ্ঞেস করলাম, সাবান বা অন্য কোনো রকম কত রকম ক্রিম আছে, কিছু মাখলেই তো হয়। তো উনি হেসে বললেন যে ক্যাপিটালিজমে অনেক কিছুই আছে যা শুধু ব্যবসায়ীরা তাদের প্রয়োজনে তৈরি করেছে। তারা পাবলিসিটি করে এমনভাবে মানুষের ব্রেইন ওয়াশ করে দেয় যে দরকার না হলেও সেই জিনিসটা লাগে। আমার কিন্তু শুধু পানিতে হয়, আমার কোনো শেভিং ফোমের দরকার হয় না। আমার জীবনের কোনো গুরুত্বপূর্ণ কাজ তার সঙ্গে কথা না বলে আমি কখনো করিনি, এখনো করি না। এইরকম একজন মানুষকে এত ঘনিষ্ঠভাবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু, যদি আমাদের বয়সের কিছু পার্থক্য আছে দেখে বোঝা যায়, তরুণ জুয়েল আইচ এবং বৃদ্ধ আব্দুল্লাহ আবু সাইদ, কিন্তু আমরা একসঙ্গে বহুদিন আনন্দে কাটিয়েছি। বৃদ্ধ সাইদ ভাই মোটেও নয়, আপনি চিরতরুণ এবং চিরতরুণই থাকবেন একেবারে শেষ দিন পর্যন্ত, এটা আমি জানি। আমি জানি থাকবেন বললে এটা কি তরুণ থাকবেন আপনি? না তরুণী, তরুণ ই ই প্রত্যয়। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি স্যারকে 3টা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করতে হবে। আপনি প্রশ্ন আগে হোক। কোথা থেকে বলছেন? আমি ওয়াশিংটন থেকে। হ্যাঁ জি, বলে ফেলুন। আমি জানতে চাচ্ছিলাম স্যারের কাছে, স্যার তো একজন আলোকিত মানুষ, তো স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে ছাত্র, বিশেষ করে শিক্ষক রাজনীতির কি কোনো প্রয়োজন আছে কি নাই। আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে 1/11 পরে আমরা ভাবছিলাম যে আমাদের রাজনীতি থেকে দুর্বৃত্তায়িত রাজনীতির অবসান ঘটবে, কিন্তু সেটা কি হবে কিনা, কিংবা আমরা তো সেরকম কোন লক্ষণ এখন আর দেখছি না। আর স্যারের কাছে তৃতীয় প্রশ্ন আমার, আমাদের স্যার একটু আকাশ সংস্কৃতির প্রশংসা করলেন, তো দেখলাম যে স্যারে বাংলাদেশের একটা এটিএন বাংলা টিভিতে একজনকে জাতীয় শিল্পী হিসেবে বারবার প্রচার করছে। স্যারের কাছে আমার প্রশ্ন, জাতীয় শিল্পী হইতে কি লাগে? ধন্যবাদ। আচ্ছা, বর্তমানে
ছাত্র যে শিক্ষার রাজনীতি এটার কতটুকু প্রয়োজন? গণতন্ত্র এসছে, আমরা আস্তে আস্তে এটাকে হয়তো আরো উন্নত জায়গাতে নিয়ে যাব। এই সময় আমি মনে করি যে ছাত্রদের আর সরাসরি রাজনীতির তল্পিবাহক আর না হওয়াই ভালো। তাদের নিজেদের একটা অটোনমি আসা উচিত, স্বয়ং সম্পূর্ণ একটা শক্তি থাকা উচিত, এবং নিজেদের কল্যাণ, নিজেদের মঙ্গল এবং ভবিষ্যৎ জীবনে তারা যাতে যোগ্য এবং দক্ষ উচ্চতর নাগরিক হয়ে কন্ট্রিবিউট করতে পারে, বড় অবদান রাখতে পারে জাতির জীবনে, সেই প্রস্তুতিতেই তাদের বেশি মনোযোগ দেওয়া ভালো। আপনার 24টা বই বের হয়েছে, এর মধ্যে কবিতা। 24টা বই মানে আমি একজন কিন্তু খুব তরুণ লেখক, কারণ এই বইগুলো বেরিয়েছে মাত্র। আপনি তো তরুণ আমি তো বারবার এসে কথা বলছি। তুমি তরুণ টা বলো নাই, তুমি আমাকে প্রায় তরুণী বলে দিচ্ছে। যাই হোক, আমি বলাতে বেঁচেছি। তো এখন আমি খুব সম্প্রতি লিখতে শুরু করেছি। এখন আমি খুব লেখার মধ্যেই থাকতে চাই। 24টা হয়েছে, এবার হয়তো আমি চেষ্টা করছি আরো 9টা বই সামনের, মানে 9টা বইয়ের কাজ একসঙ্গে করছি। আমি আবার একটু একসঙ্গে অনেকগুলো কাজ করি। আচ্ছা, যেমন বইও একসঙ্গে আমি সবসময় 3টা বই লিখি, একসাথে লেখেন। আচ্ছা, পুরস্কার, জাতীয় টেলিভিশন পুরস্কার, বাংলাদেশ বুক ক্লাব, রহমান ম্যাগসাইসাই পুরস্কার, 21শে পদক। কিন্তু পুরস্কার তো একটা স্বীকৃতি কাজের, এটা তো আপনি স্বীকার করেন। স্বীকৃতি, মানুষ স্বীকৃতি তো কাজের সময়ই স্বীকৃতি আমরা পাই। যেমন একটা গায়ক, যখন একজন গায়ক আমাকে বলছিলেন একবার যে রিকগনিশন পেলাম না, তা আমি তাকে বলেছি যে আপনি যেদিন যৌবনের সেই মোদির দিনগুলোতে যখন সবচেয়ে প্রাণ খুলে মঞ্চে গান গেয়েছেন এবং আপনার গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখন সারা কেমন মিলনায়তন জুড়ে মানুষ করতালিতে অভিনন্দনে মুখর হয়ে উঠেছে, সেই দিনকে আপনি আপনার ব্যক্তিগত অমরত্বকে আপনি অনুভব করেন নাই? তারপরে আর কি, আসলে আসবে, না আসলে নাই। এটা তো একটা রবীন্দ্রনাথের সেই এ মনিহার রামায় নাহি সাজে, এরে ধরতে গেলে লাগে, এরে ছিটতে গেলে বাজে। এই একটা স্থূল জিনিস। যেমন কবিতা খুব সুন্দর জিনিস, কিন্তু সেটা কবিতা। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, হ্যাঁ, আবেগ, আনন্দ, স্বপ্ন, কত কিছু, এইটা কবিতা। কিন্তু তার নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ, এইটা হচ্ছে গদ্য। তো তেমনি রিকগনিশনটা হচ্ছে, আমি মনে করি, গদ্য। কিন্তু আমরা যা করি ভালোবেসে, আনন্দে, সৌন্দর্যাহত হয়ে, চন্দ্রাহত হয়ে এই জীবনে যে ঘোরের মধ্যে আমরা কাটিয়ে দিই, সেইটা হলো সত্য। আমরা তো এই যে বেঁচে ছিলাম একদিন এই পৃথিবীতে, এটা স্মরণ করার জন্য বেঁচে থাকবো না, স্মরণ করতে কাজের মধ্যে দিয়ে আমরা। কে বাঁচলো সেটা এখন রবীন্দ্রনাথ বেঁচে আছেন, তো রবীন্দ্রনাথ তো আর জানছেন না। কালীঘাটের শ্মশানে তো তার সব শেষ হয়ে গেছে। আমাদের অনেক কথা আছে সাইদ ভাই, আমি জানি আপনার সাথে কথা বলতে সারা দিন সারা রাত আমার দর্শক শ্রোতারাও নিশ্চয়ই বসে আছেন, কিন্তু সময় বড় নির্মম, শেষ করতে হবে আমাদের আজকের আয়োজন। সবকিছুরই যেন শেষ হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, শেষ করছি আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো অবশ্যই আমাদের ইমেল করে জানাবেন। আমাদের ইমেলের ঠিকানা banglavisioncafe@banglavision.tv। আজ তবে বিদায় দিন। আপনাদের সবার জন্য কামনা করি একটি সুন্দরতর আগামীকাল।